আসসালামু আলাইকুম। আমি রেহমা পারভিন তিতির, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আজকের ভিডিওটাতে আমি আমার একাডেমিক কামব্যাকের গল্প বলবো। আমি আবারও একটা একাডেমিক কামব্যাক দিতে চাই, জানি না কবে পারবো। তো সবার কাছে দোয়া আছে যেন আরেকটা একাডেমিক কামব্যাক আমি দিতে পারি। এই গল্পটা আমি এর আগে অনলাইনে অনেকবার বলছি, তো যারা আমাকে আগে থেকে চেনো ওরা জানার কথা এই গল্পটা, তাও আমি আজকে বলবো অ্যাজ অনেক মানুষ কমিউনিটিতে নতুন জয়েন করছে। সো আমি এইটে সায়েন্সে A+ মিস করি, দেন এসএসসিতে আমি দিনাজপুর বোর্ড থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই অ্যান্ড মেয়েদের মধ্যে পজিশন ছিল আমার 22তম। এইচএসসিতে আমি জেনারেলে বৃত্তি পাই অ্যান্ড অ্যাডমিশন টেস্টে আমি দুইটা জায়গায় পরীক্ষাতে, একটা মেডিকেল অ্যান্ড একটা এএফএমসি। মেডিকেলে আমি 14তম হই, ওখানেই ভর্তি হই। এএফএমসিতে সেকেন্ড কল আমাকে রাখতে, ওটার বাকি খবর আমি জানি না, অ্যাজ আমি ওখানে দেখিনি। আচ্ছা, সো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে একটা একাডেমিক কামব্যাকের মতো মনে হয়। অ্যাজ এইটা তখন আমি আসলে একটু পড়াশোনা কম করতাম। প্রথম থেকে শুরু করি, আমি স্টুডেন্ট লাইফে বরাবরই বলেছে যে চোখে পড়ার মতো স্টুডেন্ট ছিল। মানে টিচাররা জানতো না এই মেয়েটা পড়াশোনায় ভালো, পড়াশোনা করে অ্যাটলিস্ট। আচ্ছা, সো আমি ক্লাস 3তে নাটোর গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়তাম, অ্যাজ আমার বাবার জবের পোস্টিং ওইখানে ছিল। ওখানেও আমি অ্যাডমিশন টেস্ট যেহেতু ওটাতে অনেক ভালো করছিলাম, স্কুলেও সবকটা পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে থাকতামই। আচ্ছা, সো পরে যখন আমি 5-6-এ পড়ি তখন হচ্ছে আমার বাবাকে ট্রান্সফার করে দেওয়া হয়, আমি দিনাজপুর চলে আসি। তখন আমার একটা ভাই হয়েছে, অনেকেই চেনো ওকে, আমি ছবি টবি দিই মাঝে মধ্যে অনলাইনে। সো আম্মু ওকে নিয়ে অনেক বিজি ছিল, অ্যাজ এ রেজাল্ট আমার পড়াশোনায় খুব একটা লক্ষ্য রাখতে পারতো না। অ্যান্ড আমি ওই টাইমে টোটালি আম্মুর উপর ডিপেন্ডেন্ট, ইভেন পড়াশোনার ব্যাপারে। সেটা আম্মু পড়েন, আমি পুরো মনে করি বাধা গরু ছাড়া পাইলে যেরকম হয় সেই অবস্থা। সো দিনাজপুরে আসলাম, ভর্তি হয়েছে একটা মানে এমন স্কুল যে মানুষজন রিকশাওয়ালা চিনে না, এই টাইপ স্কুলে। কজ আমার বাবা হচ্ছে বেসরকারি জব করে, সো বেসরকারি জব যারা করে ট্রান্সফার হলে সরকারি স্কুলে ভর্তি নেয় না। তো যাই হোক, ওরকম একটা অখ্যাত স্কুলে ভর্তি হয় অ্যান্ড তোমার এনভায়রনমেন্ট কিন্তু তোমার পারফরমেন্সে অনেকখানি ভূমিকা রাখে। এটা আমি ওই স্কুলে পড়াশোনা করছি, দেখছি যে আশেপাশের কেউ পড়াশোনায় যে খুব একটা হামরি ভালো তাও না। সো ফ্রেন্ড সার্কেল বানাইছি, সেটাও খুব একটা কাজের না। সো এই যে আমার ডাউনফল শুরু হইলো। পড়াশোনা বাদে সব করতেছি, গল্পের বই পড়তেছি, ফ্রেন্ডদের সাথে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে গল্প করতেছি। তখন একটা চ্যানেল দিতে হবে 9XM না কি যেন, এমটিভিতে রোডিস দেখা ডান, ইন্ডিয়াস নেক্সট টপ মডেল দেখা ডান, এগুলো নিয়ে ফ্রেন্ডদের সাথে আলোচনা করা ডান। কোন ফ্রেন্ড কার সাথে পালায় গেছে, কার সাথে রিলেশন করতেছে, কার সাথে ডেটিংয়ে গেছে, কোথায় গেছে, কোন জামা পরে গেছে, সেগুলো জানা ডান। তারপর তখন হচ্ছে মিউজিকের ব্যাপারে অনেক আমার আগ্রহ ছিল, এখনও গানটা শুনি বাট অত না। জেইন মালিক আর গিগি হাদিদের ব্রেকআপ হয়েছে কিনা, ওয়ান ডিরেকশন থেকে জেইন মালিক চলে গেল কেন, ওয়ান ডিরেকশন ব্যান্ড ভাঙলো কেন, তারপর এড শিরান নতুন কিছু সং রিলিজ করছে, মানে এগুলো আমার মুখস্থ। যতটা না আমার বইয়ের হদিস আমার আছে তার চেয়ে বেশি আমি এগুলো জানি। ওই টাইমে হচ্ছে আমার যতদূর মনে পড়ে টেইলর সুইফটের একটা নতুন ব্যান্ড রিলিজ হয়েছিল যে রেপুটেশন অ্যালবামটা কিন্তু অনেক ভালো ব্যবসা করছিল, এখনও ওই বইটা ফেমাস। ওই রেপুটেশন অ্যালবামের একটা গান আছে লুক হোয়াট ইউ মেড মি ডু, ওইটার লিরিক আমার মুখস্থ হয়ে গেছিলো, কিন্তু আমি কোনো কম্পোজিশন মুখস্থ করিনি, কারণ আমার মনে হয়েছে কম্পোজিশন মুখস্থ করা আমার সৃজনশীলতার একটা বাধা। আচ্ছা, সো এই যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতেছি, এটার জন্য কিন্তু আমার একটা একাডেমিক ডাউনফল হয়েছে, রেজাল্ট খুব একটা ভালো করতেছে না আমি যেরকম ক্যাপাবিলিটি রাখি রেজাল্ট করার। তো কী হইলো, এটার জন্য একটা বড় ধরনের বাস খেললাম কি জিএসসি পরীক্ষায়। এমন না যে আমি পারতাম না পরীক্ষায়, কিন্তু পরীক্ষায় আমার সাথে একটা মিস আপ হইলো কি, পরীক্ষায় কোশ্চিনে ভুল আছে, আমি ফার্স্টে যে সৃজনশীলটা অ্যান্সার করার অ্যাটেম্প্ট নিয়েছি সেটাই ভুল আছে, বাট আমি তো জানি না ওইটাই ভুল আছে, ওইটার পিছনে 1 ঘন্টা নষ্ট করছি। একটা সৃজনশীলই যদি কেউ 1 ঘন্টা নষ্ট করে তাহলে কি তার পরীক্ষায় A+ পাওয়ার কোনো চান্স আছে? অ্যাজ এ রেজাল্ট আমি জিএসসিতে সায়েন্সে A+ পাই না। তো কী হইলো, আমার বাবা চাইলো যে এই স্কুলটার কোনো সমস্যা আছে, আমাকে স্কুল চেঞ্জ করে একটু ভালো স্কুলে দিই। আমার বাবা দিনাজপুর কলেজের স্কুলে আমাকে ভর্তি করানোর ট্রাই করছে, বাট ওইখানে শোনা যাচ্ছিলো যে A+ না পাইলে, সায়েন্সে A+ না পাইলে ওদেরকে সায়েন্স দিতে দিবে না। আমি তো হাউ মাও কান্না, আমি সায়েন্স ছাড়া কিচ্ছু নিব না, আমার ছোটোবেলার শখ ডাক্তার হওয়া, আমি সায়েন্স ছাড়া কিচ্ছু নিব না। অ্যান্ড ওই টাইমে আমার আশেপাশে আমার নানির বাড়ির লোকজন, স্পেশালি আমি নাম মেনশন করবো না কারণ দে ডোন্ট ডিজার্ভ ইট, বলছো তুমি সায়েন্স নিবা, অ্যাজ ইফ আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। হোয়াট এভার নিলাম, মানে তো 9-এ আমি অনেক ভালো করে পড়াশোনা করা শুরু করলাম। প্রথম দিকে পড়াশোনা করতাম বাট অত বুঝতাম না, অ্যাজ আমি একটা হিউজ পিরিয়ড ফাঁকি দিয়ে আসছি, তো আমার কিন্তু পড়াশোনার ধাঁচ বুঝতে অনেক টাইম লাগছে। তো আমি করলাম কি,
চেষ্টা করলাম যতটা পারি। তো পরে আমি কলেজের স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষায় ফার্স্ট হই অ্যান্ড আমি হচ্ছে ম্যাথে 100-তে 100 পাই, হায়ার ম্যাথেও মনে হয় 98 পাই। সো এটা দেখে না আমার বাসার লোকজন একটু খুশি, চাও ভালো করতেছে পড়াশোনা। আচ্ছা, তো ওইখান থেকে মনে করো আমার একাডেমিক কামব্যাকটা শুরু হয়। তো পরে আমার একটা মামা আছে, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করছে ট্রিপলি থেকে। সো উনি আমাকে বললো কি দিদি তুমি অনলাইনে ক্লাস করো, অন্যরকম পাঠশালার ক্লাস করো। তখন কিন্তু অনলাইন এডুকেশন অতটা জনপ্রিয় না, এটা হচ্ছে 2018 সালের দিকের ঘটনা। বাট আমার না ভাল লাগলো ব্যাপারটা। আমি করলাম কি আম্মুর ফোন দিয়ে নিয়ে আমাদের বই যে চ্যাপ্টার সেটার নাম সার্চ দিলাম, দেখি ইউটিউবে একটা লোক হচ্ছে হোয়াইট বোর্ডে পড়ায় মার্কার দিয়ে, দেখতে অনেক শান্তশিষ্ট, মানে দেখলে মনে হয় যে স্যার টাইপ, সম্মান আসে মন থেকে। উনি ছিলেন হচ্ছে আমাদের ফাহাদ স্যার, তোমরা সবাই জানো। সো আমি ওনার ভিডিও দেখে আমার মনে আছে 9-এ আমি পুরো এসএসসি সিলেবাস কমপ্লিট করে ফেলছিলাম 9-এর লাস্ট 6 মাসে। এত মজা লাগতো পড়তে। খালি মনে করো তখন ওনার ভিডিও না, যা ভিডিও পাইতাম আমি দেখতাম অ্যান্ড ক্যান জানি আমার দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যেত পড়া। 10 MS এর ভিডিও দেখতাম, অন্যরকম পাঠশালার ভিডিও দেখতাম। ইভেন আমার মনে আছে যে বন্দি পাঠশালা, এখন কাব্য ভাইয়া, ওই টাইমে কিন্তু বন্দি পাঠশালা ছিল না, উনি উদ্ভাসে ক্লাস নিতে প্রবাবলি। ওনার একটা সেটের ভিডিও ছিল ইন্টারমিডিয়েটের, আমি এসএসসিতে থাকা অবস্থায় ওটা দেখে ফেলছিলাম। তখন কাউকে বলতাম না, বলে এগুলো আমাকে হাসাহাসি করতে। এখন যেহেতু আমি সাকসেসফুল হয়েছি, অ্যাটলিস্ট ওই ক্ষেত্রে সাকসেসফুল হয়েছি, তো আমি বলতে পারছি। এখান থেকে একটা শিক্ষা, সাকসেসফুল হওয়ার আগে তোমার কোনো এফোর্টের কথা পাবলিক করবে না। হয় তোমার এফোর্টটা পানিতে যাবে মানুষের বদ নজরের জন্য, নয়তো ওরা তোমার এফোর্ট নিয়ে হাসাহাসি করবে। লাইফ লেসন দিলাম কিন্তু একটা, মনে রাখবা। আচ্ছা, তো পরে এরকম করতে করতে পড়াশোনা ভালো চলতেছে। 9-এ যে কলেজের স্কুলে ফাইনাল পরীক্ষা, ওটাতে আমি এক মার্কের জন্য ফার্স্ট হতে পারলাম না, কারণ আমার অ্যাটেন্ডেন্স নেই। এই অ্যাটেন্ডেন্স আমার জীবনের শত্রু। আমি সেলফ লার্নিং পছন্দ করি, স্কুল কলেজে যা বসে থেকে পড়াশোনা এটা আমার তার আসলে পসিবল না। এটার জন্য আমি মেডিকেলেও বাস খাই, তাও আমার শিক্ষা হয় না, তা আমি অ্যাটেন্ডেন্সে ঝামেলা করবো হোয়াট এভার। এরপরে কাহিনীতে যাই। তো 9-এর যখন আমি 9 শেষ, 10-এ আমি হচ্ছে অনেক ভালো করে পড়াশোনা করতেছি যে আমাকে ভালো করতেই হবে। এবার কী হলো, 10-এ উঠে শুনেছি আমার বাবার ট্রান্সফার অর্ডার আসছে, তার মানে আমাদের দিনাজপুর থেকে রংপুরে শিফট হতে হবে। বুঝতেছে অবস্থাটা? 9 আর 10-এর মাঝখানের টাইমে, 10-এর প্রথম দিকে আমার কিন্তু কলেজের থেকে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। আমি হাউমাও কান্না, না আমি যাবো না, আমি এখান থেকে পরীক্ষা দিয়ে তারপর যাবো, কিন্তু কেউ আমার কথা শুনে নাই। পরে আমাকে কান্নাকাটি উপেক্ষা করে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যে কিন্তু আরেক ঝামেলা, তুমি কমপ্লিটলি নতুন একটা সিটিতে আসছো যেখানে কখনো থাকো নাই, তোমার কোনো ফ্রেন্ড নেই, তুমি ওই শহরে প্রাইভেট খুঁজে পাবা কীভাবে বলো তো? তাও আমার মা কেমনে জানি একটা বাসা ম্যানেজ করছে ওইখানে। ওরা অমুক স্কুলটা রংপুর অনেক ফেমাস স্কুল, আমি নাম বলবো না, অমুক স্কুলের 4 জন ব্যাচ করে পড়ে, তুমি ওদের বাসায় যাই পড়ো। আচ্ছা, দেখো ওদের বাসায় কিন্তু আমি একজন আউটসাইডার, তাই না? ওরা কিন্তু আমাকে খুব একটা ভালোভাবে ট্রিট করবে না। তারপর ওরা খুব একটা ওয়েলকামিং পার্সন ছিল না। তারপর হচ্ছে মনে করো ওদের থিঙ্কিং যে প্রসেস সেটা আলাদা, ওদের থট প্রসেস আলাদা, আমার থট প্রসেস আলাদা। টোটালি আমি বাইরে থেকে একটা চাওয়া মানুষ। ওরা পড়াশোনায় খুব একটা সিরিয়াস না, এটা তাদের ব্যাপার, বাট আমি খুবই সিরিয়াস শুরু থেকে। সো এটা নিয়ে আমাকে যথেষ্ট বুলি করতো ওরা, আমি গায়ে লাগাইতাম না, এখনও লাগাই না। মানে তোমার বুলি সব জায়গাতেই থাকবে, তুমি যত ভালো মানুষই হও না কেন, যত ভালো মানুষই হও না কেন, তোমার বুলি থাকবে, মানুষ তোমার। আমি গায়ে লাগাইতাম না খুব একটা। মানে বলতো যে কী হয়েছে এত পড়ে, তুমি তো জেএসসিতে A+ পাও নাই, সায়েন্সে হ্যান ত্যান। আমারই ভুল ছিল, আমি ওদেরকে আমার দুর্বলতাটা বলছিলাম যে আমার জেএসসিতে A+ নাই। সো আরেকটা জিনিস তোমাদেরকে এখান থেকে শিক্ষা দেয় আমি, নিজের দুর্বলতা ভুলেও কাউকে বলবো না, নিজের মাঝখানে রাখবা। বুঝতে পারছো এটা আমি কেন বারবার এই কথাটা বলি? আচ্ছা, সো ওদের সাথে ভালোই ঝামেলা হইতো আমার। এরকম হতো যে একটা টিচার হয়তো আমাকে অনেক বেশি আদর করতেছে বা অনেক বেশি স্নেহ করতেছে, যেটা করাটা স্বাভাবিক। তো এটা ওদের পছন্দ হতো না, এটাও আমার দোষ। কেন টিচাররা ওদের চেয়ে আমাকে বেশি অ্যাটেনশন দেয় ওদের বাসায় পড়ার পরও? ওদের না, স্পেসিফিক্যালি একজন, আই ওয়ন্ট মেনশন দ্যাট নেম, আমি অতটা মিন না, যাই হোক। তো পরে খুবই একটা আমার রাফ অ্যান্ড টাফ টাইম ছিল। ওই টাইমে আমি ভর্তি হয়েছিলাম রংপুর একটা স্কুলে, কালেক্টরেট স্কুল, তোমরা সবাই চেনো। আমি চাইতাম না খুব একটা, জাস্ট খালি পরীক্ষা দিতাম, ওখানকার সব পরীক্ষায় ফার্স্ট হইতাম মোটামুটি। বাট টেস্ট পরীক্ষায় আমি ম্যাথে A+ পাইনি। যে আমি সবসময় ম্যাথে 100তে 100 পাই, সেই মেয়েটা ম্যাথে A+ পাইনি। কাইন্ড অফ শকিং থিং ফর মি। তারপরে এই যে একটা শখ খেলাম, এটার পর থেকে আমি মানে আরও সিরিয়াস হইলাম পড়াশোনা। এরকম করতে করতে এসএসসি আসলো। অ্যান্ড এই যে বিগত 2 বছরের ট্রমা অ্যান্ড সেলফ ডাউট, আমি যে ভাবতেছি যে আমি কিছু পারবো না, এইটার ফলাফলটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় টের পেলাম। আই ওয়াজ দিস মাচ আন্ডার কনফিডেন্ট যে 4 যোগ 2 যে 6 হয়, এটাও আমি নিজেকে বিশ্বাস করতাম না। এটা আমি ক্যালকুলেটারে করে বের করতাম। এই লেভেলের ছিল আমার কনফিডেন্সের অবস্থা, আশেপাশের মানুষের টন্ট শুনতে শুনতে। যাই হোক, পরে এসএসসি পরীক্ষা শেষ হয় অ্যান্ড আমি শুনতাম কি যে রংপুরের বিভিন্ন স্কুলে নাকি মানে নকল সাপ্লাই দেওয়া হইতো, যে
সেন্টারে যে এমসিকিউ এর অ্যান্সারগুলো বলে দেওয়া হতো। আমি এটা খুবই বাজে লাগতো। এটা কিন্তু আনফেয়ার আসলে, যারা পড়াশোনা করছে স্পেসিফিক্যালি ওদের জন্য আনফেয়ার। সো বাট ফর্চুনেটলি আমার বারে এই টাইপ কিচ্ছু হয় নাই। অ্যান্ড আমার বাড়ি লাস্ট ব্যাচ ছিল যারা ফুল সিলেবাসে এসএসসি পরীক্ষা দিয়ে আসছিল, মানে একদম টাইমলি। এটার পর থেকেই তো করোনা শুরু হয়, আমি 2020 ব্যাচ এসএসসি। আচ্ছা, সো পরে এসএসসি পরীক্ষা দিয়ে আসার পর আমি কয়েকদিন একটু রেস্ট নেই, তারপর আমরা সবাই এইচএসসির জন্য পড়া শুরু করে দিই। ম্যাথ পড়তাম রংপুর একটা টিচারের কাছে, সৌরভ স্যারের কাছে পড়তাম। তারপরে মানে পড়ছি কিছুদিন, সাথে সাথেই করোনা চলে আসছে, ওখানে 3 দিন মনে হয় আমি গেছি, সাথে সাথে করোনার জন্য সব লকডাউন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো পরে আমি বাসায় পড়াশোনা শুরু করি, মানে এসএসসির পরপর রেজাল্ট কিন্তু দেয় নাই তখন এসএসসি, তো কলেজও চয়েস করি না, কিন্তু তাও আমি টুকটাক পড়াশোনা শুরু করি, কারণ পরীক্ষা তো টাইমলি হবে। আর তারপর আমার বসে থাকার স্বভাব নেই, ইভেন এখনও আমি বসে থাকতে পারি না। এই যে বসে থাকতে পারি না শুধু শুধু এটার জন্য কিন্তু তোমরা আমাকে চেনো, এই জন্য আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই। আমার কিন্তু আসলে খুব একটা যে দরকার সেরকম না, বসে থাকতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি এগুলো করি। তো নিজে নিজে পড়া শুরু করলাম। ওই টাইমে অনলাইনে আনাস ভাইয়া নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করছে, ওনার ভিডিওগুলো আমি অনেক দেখতাম অ্যান্ড আই ফাউন্ড দ্যাট টু মাচ রিলেটেবল। উনি অনেক রিলেটেবল জিনিসপাতি বলতে এখনও বলে। তো ওনার ভিডিও দেখে সব কয়টা অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, তারপর মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা আসলো আমার, কী বই পড়া লাগবে না পড়া লাগবে এগুলো নিয়ে একটা ধারণা হইলো। আর টাইম টেবিল কেমন পাওয়া যায়, কতটা পরিশ্রম করতে হবে এটা নিয়ে একটা ধারণা হলো। অ্যান্ড ওই টাইমে অপার ভাইয়াও নতুন নতুন শুরু করছিলেন, উনি ওই টাইমে 10 MS ক্লাস নিতেন, ফেসবুকে গ্রুপটাও নতুন খুলছিলেন। বাট ওনার আইডিওলজি আমার খুব ভালো লাগতো, আমি ওনাকে ফলো করতাম। অপার ভাইয়া অনেকগুলো হয়তো আমি ফ্রি ক্লাস নিতেন ওই টাইমে। তারপর আরেকটা গ্রুপ ছিল প্রোডিজি অফ কেমিস্ট্রি, তোমরা হয়তো অনেকে চিনবা। সো এই ভিডিওগুলো আমি দেখতাম, ইনাদের ভিডিওগুলো অনেক, তো দেখতে দেখতে মোটামুটি সিলেবাস সম্পর্কে আমার ধারণা আসে। এই করতে করতে একদিন আমার এসএসসি রেজাল্ট দেয়, দেখি যে আমি দিনাজপুর বোর্ডে মেয়েদের মধ্যে, না আগে তো বোর্ডের রেজাল্টটা দেয় না, আগে দেয় হচ্ছে নাম্বারটা, মার্কশিট দেখলাম আমার খুবই ভালো মার্ক, বাট এখানেও আমি বাস খেয়েছি বাংলায়, এটার জন্য আমার বোর্ডের পজিশনটা খুব একটা ভালো আসে নাই। আর ইংলিশে মোটামুটি ভালো নাম্বার পাইছি, অনেক ভালো নাম্বার, সব সাবজেক্টে ভালো, বাট বাংলা অ্যান্ড ইয়াতে একটু কম পাইছিলাম, সমাজে একটু কম। আমি এগুলা করতে এখনও খারাপ, মানে আমি লিখতে পারি না, এমসিকিউ কম পাই না, বাট আমার লেখার হাত খুব খারাপ, ধীরে ধীরে লিখে অনেক, এইটা মেইন সমস্যা, আমার হাতের লেখা খারাপ না। আচ্ছা, সো পরে আমার গণিতে মার্কস ছিল একটাতে মানে 96, একটাতে 98, ফিজিক্সে 98, কেমিস্ট্রিতে 96, মানে অনেক ভালো মার্কস। আচ্ছা, সো এটার পরে ওই যে আমার বাকি ফ্রেন্ডরা ছিল, ওরা আবার এদিকে একটা কাহিনী করে, ওরা নিজেরা প্রাইভেট পড়ে, আমাকে নেয় না, কারণ বলে কি, কারণ কি আমি ওদের চেয়ে বেশি পারি, আমি ওদের সাথে থাকলে ওদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, এই টাইপ একটা কথা। যাই হোক, পরে আমার ওটাতে খুব খারাপ লাগছিল যে আমাকে নিতে চেয়েও কেন নিল না। বাট পরে মনে হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওদের সাথে যদি আমি নেক্সট 2 ইয়ার পড়তাম, এইচএসসির 2 বছর, তাহলে হয়তো আমার পড়াশোনাটা অত ভালো হইতো না যতটা ওদের থেকে দূরে থেকে হয়েছে।